নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা বলবো ওয়াকফ বিল পাস কেন ভারতবর্ষের পক্ষে অত্যন্ত উপকারী হয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি বর্তমানে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ওয়াকফ বিল নিয়ে কিন্তু চরম বিশৃঙ্খলা চলছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই ভিডিওতে বলবো কেন ওয়াকফ বিল পাস ভারতের পক্ষে অত্যন্ত যুক্তিযুক্ত কাজ হয়েছে। বন্ধুরা, ওয়াকফ সংশোধনী বিল 2024 সালে 8ই আগস্ট লোকসভায় প্রথম উত্থাপিত হয়েছিল এবং 2025 সালে এপ্রিল মাসে উভয় সংসদে তুমুল বিতর্কের পর এবং এটি পাশ হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5ই মার্চ 2025 সালে এটিতে সম্মতি দেন এবং এর ফলে এটি আইনে পরিণত হয়। তো ওয়াকফ জিনিসটা কি? ওয়াকফ হলো ইসলামিক আইনের অধীনে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি উৎসর্গ করাকে বোঝায়। ভারতে ওয়াকফ সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। এই সম্পত্তিগুলি অপরিবর্তনীয় এবং বিক্রি বা হস্তান্তর করা যায় না। বর্তমান ভারতে প্রায় 8 লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকা এবং 9.4 লাখ হেক্টর এলাকা জুড়ে এই ওয়াকফ সম্পত্তি কিন্তু রয়েছে বন্ধুরা। তো এবার আমরা বলবো যে ওয়াকফের ধারণা ভারতবর্ষে প্রথম কে চালু করেছিলেন। ভারতবর্ষে ওয়াকফের ধারণা প্রথম চালু করেছিলেন হচ্ছে দিল্লির সুলতান মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি 1185 সাল নাগাদ মুলতানে জামে মসজিদের উদ্দেশ্যে 2টি গ্রাম উৎসর্গ করেন। এটিই হলো ভারতের প্রথম ওয়াকফের জন্য প্রথম জমির নিবন্ধীকরণ। পরবর্তীকালে মুঘল শাসক সম্রাটরা আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেবও কিন্তু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠা এবং দরিদ্রদের জন্য ওয়াকফ সম্পত্তি প্রতিষ্ঠা করেছিলেন। মুঘল আমলে ওয়াকফ সম্পত্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ব্রিটিশ শাসনের প্রথম দিকে ওয়াকফের বৈধতা নিয়ে বিরোধিতা শুরু হয়ে গিয়েছিল। 1894 সাল নাগাদ লন্ডনের প্রিভি কাউন্সিলের একটি মামলায় 4 জন ব্রিটিশ বিচারক ওয়াকফকে সবচেয়ে ক্ষতিকর ধরনের স্থায়ী সম্পত্তি বলে ঘোষণা করেন এবং এটি অবৈধ জানান। তবে এই আইনের পাশ করা নিয়ে ব্যাপক সেই সময় মুসলমান সম্প্রদায় বিরোধিতা শুরু করেছিল। অবশেষে 1990 সালে ওয়াকফ আলাল আউলাদ নামক এক নতুন নাম নিয়ে ওয়াকফ সম্পত্তি আবার ভারতবর্ষে ফিরে আসে। অর্থাৎ 1913 সালে ব্রিটিশ আমলে ওয়াকফ সম্পত্তি কিন্তু প্রথম আইনি স্বীকৃতি পায়। বন্ধুরা, আমরা ইতিহাসের গভীরে যাব না, আমরা বলবো কেন এই নতুন ওয়াকফ আইন ভারতবর্ষের পক্ষে অত্যন্ত উপকারী হয়েছে। ভারতবর্ষে ওয়াকফ বোর্ডকে সব থেকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল 1995 সালে একটি আইন প্রণয়ন করে। সেই আইনটি কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে চেঞ্জ হয়েছে। 1995 সালে ওয়াকফ আইনের নাম পরিবর্তন করে এখন নাম রাখা হয়েছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, এক কথায় UMEED। তো বন্ধুরা, 1995 সালে ওয়াকফ আইনে কী ছিল? 1995 সালে ওয়াকফ আইনের 40 ধারা ছিল। এই 40 নম্বর ধারা প্রয়োগ করে কিন্তু ভারতবর্ষের ওয়াকফ বোর্ড প্রচুর সম্পত্তি হাতিয়ে নিয়েছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী, একটি চোল আমলের গ্রাম। 2022 সালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর একটি গ্রামের খুবই দরিদ্র কৃষক, তার নাম ছিল রাজগোপাল। তিনি তার নিজের মেয়ের বিয়ের জন্য প্রায় 1.2 হেক্টর জমি কৃষি জমি বিক্রি করতে যান। 1992 সালে এই জমিটি তিনি কিনেছিলেন এবং তিনি এটি রাজা রাজেশ্বরী নামে একজনের কাছে প্রায় 3.5 লাখ টাকায় এই জমিটি বিক্রির চেষ্টা করছিলেন। কিন্তু ঘটনাটা হলো, তিনি যখন তিরুচি জয়েন্ট সাব রেজিস্ট্রার অফিসে যান, তখন জানানো হয় যে যে জমিটি তিনি বিক্রি করতে চাইছিলেন সেটা আসলে ওয়াকফ বোর্ডের আন্ডারে এবং ওয়াকফ বোর্ডের কাছ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট বা NOC আনতে হবে। স্বাভাবিকভাবে এই ঘটনায় তামিলনাড়ুতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল, কেননা এই গ্রামে একটি 1500 বছরের পুরনো মন্দিরও ছিল। তৎকালীন সময় ওয়াকফ বোর্ড জানিয়েছিল যে 1947 সালের আগে এই জায়গাটা একটা মুসলিম সম্প্রদায়ের পরিবারের ছিল এবং তারা যখন পাকিস্তানে ফিরে যান তখন তারা এই জায়গাটা ওয়াকফ বোর্ডকে দান করে যান। কিন্তু এই জায়গাটা বলতে তারা কিন্তু পুরো গ্রামটাকেই বুঝিয়ে দিয়েছিলেন। তো এই নিয়ে আদালতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং 2022 সালে অবশেষে তিনি 22 সালের শেষের দিকে তিনি রাজগোপাল নামক কৃষকটি এই জমিটি বিক্রি করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু তারপর থেকেই কিন্তু ওয়াকফ বোর্ডের কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন ওঠে। আদতে এই 44 ধারা ওয়াকফ বোর্ডকে এমন ক্ষমতা দিয়ে ফেলেছিল যে তারা নিজেদেরকে সকল ক্ষমতার ঊর্ধ্বে মনে করত। এমনকি 40 নম্বর ধারার এগেনস্টে আদালতে যাওয়ারও সুযোগ ছিল না।
যার সবথেকে বড় উদাহরণ হলো এই 40 নম্বর ধারা অপব্যবহারের সবথেকে বড় সুযোগ হলো তামিলনাড়ুর তিরুচিরাপল্লী গ্রাম দখল এবং কর্ণাটক ওয়াকফ বোর্ড বেশ বিপুল পরিমাণ সম্পত্তি নিজেদের করায়ত্ত করে ফেলেছেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বর্তমান সময়ের প্রেক্ষিতে এই ওয়াকফ বিল পাস ভারতের পক্ষে অত্যন্ত একটি লাভজনক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে তবে ওয়াকফ বিলের বিরুদ্ধে কিন্তু আদালতে এই মুহূর্তে বেশ কিছু মামলা করা হয়েছে। তো এই মামলা কে করেছিলেন? এই মামলা করেছিলেন এআইএমের নেতা আসাদউদ্দিন ওয়াসি, অর্থাৎ যেটা হায়দ্রাবাদের, যাকে আমরা প্রায়শই বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি দিতে দেখি। কিন্তু তার সত্ত্বেও সবথেকে আশ্চর্যজনক কী জানেন? আসাদউদ্দিন ওয়াসি কিন্তু একাই নন, তার সঙ্গে কংগ্রেসের সাংসদ মোহাম্মদ জায়েদও কিন্তু ওয়াকফের এগেনস্টে মামলা করেছেন। এই মামলা করা ভারতবর্ষের ধর্মীয় নিরপেক্ষতার ক্ষেত্রে অত্যন্ত একটি বাজে পদক্ষেপ বলেই আমার মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে।